এইচএসসি না দিয়েই হচ্ছে তুমি বড় অঙ্কের স্কলারশিপ নিয়ে যাচ্ছ। আমার বিষয়টা ছিল এক্সেপশন, বাট সমস্যাটা হচ্ছে এইচএসসিটা পিছানোর কারণে। তো জিইডিটা হচ্ছে বেসিক্যালি হাই স্কুল ডিপ্লোমা, সে সিলেক্টিভ কিছু পিপলকে নেয়। সো এখানে আমি অ্যাপ্লাই করছিলাম, ওখানে হচ্ছে আমাকে অ্যাকসেপ্ট করছে আর কি। ইমার্জেন্সি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে হচ্ছে আমি একটা ডেট পাই। অনেকে মনে করে যে ভিসা প্রিপারেশন না নিলেও চলে, বাট জিনিসটা এত সোজা না আসলে। কারণ হ্যাঁ, আমার সামনে রিজেকশন পাইছে অনেকেই, মক নিয়ে অনেক প্র্যাকটিস করছি। আমি যদি লাইন বাই লাইন মুখস্থ করে যাই, ঠিক আছে, কিন্তু আমার যদি ভুলে যায় কোনো একটা ওয়ার্ড, তখন তো আমার মনে করতে টাইম লাগবে। তুমি ইউএস বাদে অন্য কোথাও অ্যাপ্লাই করেছো বা করার চিন্তা ভাবনা ছিল? টেস্ট এক্সামের আগে আমি অ্যাপ্লাই করছি আর কি। যদি কোনো গ্যাপ ইয়ার না দিয়ে কেউ ইউএসএতে অ্যাপ্লাই করতে চায়, এইটাই হচ্ছে টাইম লাইন। হেই জিম, ওয়েলকাম টু ডিসির স্কুলস পডকাস্ট। সো কেমন যাচ্ছে দিনকাল? সামনেই ফ্লাইট, চলে যাবা ইউএসএতে, তো যাওয়ার আগে লাস্ট এই দিনগুলো কীভাবে কেমন যাচ্ছে? থ্যাংক ইউ জিদান ভাইকে। আজকে হচ্ছে আমার ফ্লাইট হচ্ছে, তো এই কয়েকদিন আছে হাতে, খুব বেশি দিন নাই। সো আমার হচ্ছে এইচএসসি পরীক্ষা চলতেছে, এইচএসসি পরীক্ষাও দিতেছি, আর হচ্ছে আমার প্রিপারেশনও চলতেছে আর কি। সো এই তো। তোমার মানে এই বিষয়টা নিয়ে অনুভূতি কি, যে তুমি এইচএসসিতে যে ফেল করতে যাচ্ছ, মানে জিনিসটা তো একটু রোমাঞ্চকর, রাইট? যে জানো যে এইচএসসিতে ফেল করতে যাচ্ছ, এই জিনিসটা নিয়ে তুমি মানে কেমন এক্সাইটেড? আচ্ছা, সো ফেল করতেছি বলতে যে পড়াশোনা না করে ফেল করতেছি তেমন না, বাট হচ্ছে অ্যাবসেন্টের কারণে ফেল হচ্ছে। কারণ হচ্ছে আমার ফ্লাইটের পরের দিনই হচ্ছে একটা এক্সাম পড়ছে, সো ওটা আনফর্চুনেটলি দিতে পারতেছি না। সো নতুন নতুন এনভায়রনমেন্টের রোমাঞ্চের কারণে হচ্ছে এই রোমাঞ্চ আর কি অতটা ইম্প্যাক্ট করতেছে না। সো দ্যাট মিনস মানে একটু পরেই আমরা জানবো যে অ্যাকচুয়ালি এইচএসসি মানে 25 ব্যাচ এক্সাম না দিয়ে ফ্লাই করতেছো, যাওয়ার পর কি কি ঝামেলা ফেস করতে যাচ্ছ ওইটা তোমার সম্পর্কে জানবো। তার আগে আমার মনে হয় একটা ফর্মাল একটু ইন্ট্রোডাকশন দেওয়া উচিত। আমার সাথে বেসিক্যালি জিমের পরিচয় হচ্ছে পাঠশালা কোহোর্ট থেকে, সামিন ভাইয়ের পাঠশালা কোহোর্ট থেকে। সেখানে আমি এবং জিম দুজনে মেন্টি ছিলাম। সো জিম এখন এখানে গেস্ট হিসেবে আসছে। জিম বেসিক্যালি হচ্ছে টেক্সাস টেকে ওর আন্ডারগ্র্যাড পারসিউ করতে যাচ্ছে। সো জিম, তুমি যদি একটু এলাবোরেট করো তোমার ব্যাপারে। হ্যাঁ, হ্যালো, আমি তাজরিয়ান তাহের জিম। আমি হচ্ছে ঢাকা কলেজ থেকে আমার এইচএসসি 25 ব্যাচে একজন স্টুডেন্ট। আমি হচ্ছে কারেন্টলি ফল 25 ইনটেকে টেক্সাস টেক ইউনিভার্সিটিতে আন্ডারগ্র্যাড পারসিউ করতে চাচ্ছি। অ্যান্ড আমার অ্যারাউন্ড ফুল টিউশন স্কলারশিপ আসে টেক্সাস টেক থেকে, as they give around merit-based scholarship based on SAT and academic performance. So এই জন্য হচ্ছে আমার অ্যাকাডেমিক্সটা স্ট্রং ছিল দেখে হচ্ছে, এবং ECA TCA সব মিলে সো ভালো একটা স্কলারশিপ আসছে আর কি। সো এই কারণে হচ্ছে দেন হচ্ছে প্রসিডিউর। গ্রেট। সো জিমের ব্যাপারে আমরা মোটামুটি জানি, জিম অলরেডি পরিচিত মুখ স্টাডি অ্যাব্রড কমিউনিটির এই ইউএস পোর্শনে আন্ডারগ্র্যাডে। সো জিম অলসো আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি, জিম অলসো ওয়ার্কিং অ্যাজ আ একাডেমিক কোঅর্ডিনেটর ফর ডিসির স্কুল ফর আই গেস মোর দেন 4 months অর অ্যারাউন্ড দ্যাট। সো জিম, যেহেতু টেক্সাস টেক স্কলারশিপের ব্যাপারে বললাম, ফার্স্টে এটাই জিজ্ঞেস করি, টেক্সাস টেকে তোমার প্যাকেজটা অ্যাকচুয়ালি কেমন? কত ডলার টিউশন ডেফিসিট আছে এবং কত ডলার হচ্ছে হলো তোমার লিভিং কস্ট কেমন যাচ্ছে? ওকে, সো টেক্সাস টেক ইউনিভার্সিটি হচ্ছে তাদের একটা মেরিট বেসড স্কলারশিপ দেয়। তার মানে হচ্ছে বেসিক্যালি যে একটা স্যাটের স্কোরের রেঞ্জ থাকে, যেমন হচ্ছে এই স্যাট স্কোর থেকে এই স্যাট স্কোরের রেঞ্জের মধ্যে থাকলে তোমাকে এত ডলার হচ্ছে স্কলারশিপ দিবে। ফর মি ইট ওয়াজ, আমি হচ্ছে স্যাটে 1450 পাইছিলাম। সো আমাকে তারা $8,000 পার ইয়ার স্কলারশিপটা দেয় আর কি। আর টেক্সাস স্টেটের অনুযায়ী রুল অনুযায়ী একটা যে রুলটা আছে সেটা হচ্ছে মিনিমাম $1,000 পেলে দেন হচ্ছে আউট অফ স্টেট ওয়েভার পাওয়া যায়। দ্যাট মিনস যে আমি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমি ইন স্টেট হিসাবে আমি টিউশনটা পে করতেছি। সো ওইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে টিউশনটা অনেক কমে আসতেছে। সো মানে এক্সাক্ট কি নাম্বারটা বলা যাবে আউট অফ স্টেট ওয়েভারটা কতটুকু? আচ্ছা, সো আউট অফ স্টেট ওয়েভারের ক্ষেত্রে অ্যারাউন্ড 17,000 প্লাস পে করা লাগতেছে এক্সট্রা। আর অ্যাজ আমি হচ্ছে যে স্কলারশিপটা পাইছি অ্যারাউন্ড 8,000, ওটার কারণে হচ্ছে আমার আউট অফ স্টেট ওয়েভার মানে ওই অ্যামাউন্টটা পে করতে হচ্ছে না অ্যাজ এ ইন স্টেট স্টুডেন্ট। সো বেসিক্যালি আউট অফ স্টেট ওয়েভার হচ্ছে $17,000 পাচ্ছ, ওইটা পে করা লাগতেছে না। আর $8,000 হচ্ছে তোমার স্কলারশিপ, যেটা পে করা লাগতেছে না। এরপর তোমার টিউশনে কতটুকু বাকি থাকে? ওকে, সো আমাকে
তারা হচ্ছে আরও কিছু স্কলারশিপ অফার করছিল। মানে এই $8,000 বাইরেও, রাইট? হ্যাঁ, আচ্ছা। সো তারা হচ্ছে এটা হচ্ছে পার্সোনালি আমাকে মেইল করে জানাইছে যে আমি হচ্ছে সিএস ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছিলাম, সিএস ডিপার্টমেন্টে। সো ওরা হচ্ছে আমাকে পার্সোনালি মেইল দিয়েছে যে আমি আরও 2,000 স্কলারশিপ জন্য এলিজিবল, সো অ্যাকসেপ্ট করবো কি করবো না। সো আমি অ্যাকসেপ্ট করছি রিগার্ডিং দ্যাট আমি ওই 1 বছর হচ্ছে সিএসএ থাকবো। সো ইয়েস, এটা টোটাল হচ্ছে 10,000 এখানে, আর হচ্ছে আউট অফ স্টেট ওয়েভার। ওকে, সো $8,000 বাইরে যে $2,000 যেটা হচ্ছে ওরা ইমেলের থ্রুতে করছে, এইটা হচ্ছে তোমার 1 বছরের বেশি সিএসএ থাকতে হবে, রাইট? হ্যাঁ, ওটা হচ্ছে 1 বছরের জন্য, পরে হচ্ছে রিনিউ করার অপশন থাকবে। মানে এটা প্রথম বছরের জন্য। প্রথম বছরের জন্য। ওকে, মানে দেন তাহলে তোমার টিউশন ডেফিসিট থাকতেছে কত? প্রথম বছরে কত থাকতেছে, আর পরে 3 বছরে প্রতি বছর কত করে থাকছে? আচ্ছা, সো টিউশন ডেফিসিট বলতে গেলে থাকেই না, মোটামুটি অল্প কিছু পরিমাণ থাকে। আমি এক্সাক্ট অ্যামাউন্টটা $2,000 আশেপাশে হয়তো হবে, $1,000 সামথিং। এটা হচ্ছে টিউশন ডেফিসিট, মানে ফুল টিউশনের কাছাকাছি বলা যায়। আর হচ্ছে হাউজিং আর ফুড হচ্ছে ম্যাক্সিমাম কস্টেই যাচ্ছে আমার, আর এটা অ্যারাউন্ড $10,000 পার ইয়ার লাগতেছে যদি ডর্মে থাকা হয় এবং ডর্মের ফুড প্ল্যানটা নেওয়া হয়। ডর্মে থাকা কি ম্যান্ডেটরি? ফর দ্য ফার্স্ট ইয়ার ডর্মে থাকা ম্যান্ডেটরি। এটা কি তোমার জন্য, তোমার 18 ইয়ার এজ হয়ে মানে হয় না এই জন্য, মানে 18 ইয়ার কি তোমার হয়েছে আদৌ? না, 18 ইয়ার্স হয় নাই। 18 ইয়ারও হয়নি, রাইট? না। ওকে, গ্রেট। সো একটা এক্সামশন নেওয়া যায়, ফার্স্ট ইয়ার হাউজিং থেকে এক্সামশন নেওয়া যায়। এটা হইতে হবে যে for you to be eligible in this exemption 21+ years old হতে হবে আর কি, সেই ক্ষেত্রে এক্সামশন পাওয়া যায়। আরো কিছু ক্যাটাগরিজ আছে, সেটা এক্সামশন পাওয়ার জন্য, ডর্মে এক্সামশন পাওয়ার জন্য। ওকে, সো দেন মানে এখন মেইন কথা হচ্ছে তোমার টিউশনের জন্য হয়তো $1,000 আশেপাশে একটা ফি পে করতে হবে পরে 3 বছর। প্রথম বছরটা হয়তো পে করা লাগতেছে না, ফুল টিউশন ধরে নেওয়া যাচ্ছে প্রথম বছরের জন্য, পরবর্তী বছরগুলোর জন্য কাছাকাছি। আর এর বাইরে তোমার ডর্ম অ্যান্ড ফুড, আবার দেখা গেছে আর ওই যে হেলথ ইন্স্যুরেন্স, সব মিলে $10,000 আশেপাশে তোমার খরচ যাবে প্রতি বছর। ওকে, গ্রেট ডিল। আর টেক্সাস টেকের বাইরে তোমার আর কোথায় মানে অ্যাফোর্ডেবল অফার ছিল? ওকে, সো আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করছিলাম। সো নোটেবল যে অফারটা পাই সেটা হচ্ছে বেনিংটন কলেজ থেকে। ওখানে ফার্স্টে আমি রেগুলার ডিসিশনে অ্যাপ্লাই করছিলাম। সো ফার্স্টে হচ্ছে আমাকে ওয়েট লিস্টে রাখছিল। সো অ্যাজ ওয়েট লিস্টের অ্যাকসেপ্টেন্স রেট খুবই কম, এই জন্য হচ্ছে আমি টেক্সাস টেক নিয়েই আগাই। টেক্সাস টেক নিয়ে আগানোর কারণে ভিসা প্রসেসিং হয়ে যায়, এই জন্য আর হচ্ছে পরে আমাকে ওয়েট লিস্ট থেকে বেনিংটন অ্যাকসেপ্ট করে এবং একটা গ্রেট অফার দেয়। সো পরে অনেক চিন্তা ভাবনা করার পরে হচ্ছে আমি ফাইনালি টেক্সাস থেকেই যেতেছি। তুমি কি বেনিংটনে তোমার যে স্কলারশিপ অফার ওইটা কি ব্রেকডাউন দিবে? হ্যাঁ, শিওর। সো বেনিংটন কলেজ হচ্ছে প্রাইভেট কলেজ, সো ওখানে টিউশন অনেক বেশি। অ্যারাউন্ড টোটাল কস্ট যদি বলি, হাউজিং, ফুড প্লাস টিউশন সহ অ্যারাউন্ড $90,000 এর মতো। সো ওরা আমাকে অফার করছিল হচ্ছে অ্যারাউন্ড $80,000 পার ইয়ার স্কলারশিপটা আর কি অফার করছিল। সো আমার ডেফিসিট থাকতেছে হচ্ছে $8,000, আর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে ম্যান্ডেটরি, এটা হচ্ছে $2,000 এর মতো। ওকে, সো অ্যারাউন্ড 10K পড়তেছে। আর ওদের অন ক্যাম্পাস জবের অপরচুনিটিও আছে, সো ওই হিসেবে আর কি সেম কস্টই বলা যায়। ওকে, গ্রেট। সো বলা যাচ্ছে টেক্সাস টেকে আর হচ্ছে তোমার বেনিংটন কলেজে, যদিও বেনিংটন কলেজে তোমার স্কলারশিপের পরিমাণ অনেক বেশি, তাও বলা যায় যে আলটিমেটলি তোমার কস্ট ডেফিসিটটা কাছাকাছি থাকবে। ওকে, মানে এটা হচ্ছিল তোমার মানে অ্যাকচুয়ালি যাওয়ার পর এক্সপিরিয়েন্স করলে কাছাকাছি থাকবে, কাগজে কলমে হয়তো একটু কম বেশি থাকতে পারে। ওকে, গ্রেট। বেনিংটন কলেজ মানে এত বড় একটা স্কলারশিপ অফার আসছে বেনিংটন কলেজে, যেটা মনে হয় তোমার এই মানে $80,000 করে ধরলে তো বাংলা টাকায় প্রায় কত, সাড়ে তিন কোটি টাকার মতো চলে আসে। সো তোমার কি মানে এখনো ওই ফিলিংটা আসতেছে যে ওকে ফাইন, এখনো মনে হচ্ছে যে বেনিংটনে কি যাবো বা বেনিংটন কি বেটার হবে কিনা? ওকে, সো আমার ইন্টারেস্ট ছিল অলওয়েজ স্টেম সাবজেক্টসগুলো নিয়ে, সায়েন্স, টেকনোলজি, আমি হচ্ছে এগুলো নিয়ে একটু বেশি ইন্টারেস্টেড। সো বাট বেনিংটন ইজ এ গ্রেট কলেজ, ওরা হচ্ছে বেশি ফোকাস করে হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড আদার স্টাফস। বাট আমার মনে হয় যে টেক্সাস টেক এই ক্ষেত্রে হচ্ছে রিসার্চ অপরচুনিটিস বা যে কোনো অপরচুনিটিস বলা হয় না কেন, স্টেম অপরচুনিটিস, সো ওই সব দিক দিয়ে আই থিঙ্ক টেক্সাস টেক বেটার আমার জন্য। অ্যান্ড অলসো
আন্ডার গ্র্যাজুয়েট রিসার্চ প্রোগ্রাম নামে একটা ওদের প্রোগ্রাম আছে টেক্সাস থেকে। সো ওরা হচ্ছে সিলেক্টিভ কিছু পিপলকে নেয়। সো এখানে আমি অ্যাপ্লাই করছিলাম, ওখানে হচ্ছে আমাকে অ্যাকসেপ্ট করছে। সো মানে ইন ইউর অপিনিয়ন তোমার জন্য হচ্ছে ওভারঅল সব কিছু বিবেচনা করলে টেক্সাস টেক একটা বেটার অফার ছিল। অ্যান্ড অলসো তুমি টেক্সাস টেক নিয়ে যেহেতু মানে ভিসার ব্যাপারেও আমরা আসবো, টেক্সাস টেকে যেহেতু যাচ্ছ মানে অলরেডি একটা এক্সাইটমেন্ট আই গেস কাজ করতেছে যে মানে ইউনিভার্সিটি কেমন হবে, ক্যাম্পাস লাইফ কেমন হবে, কোর্সের রেজিস্ট্রেশন হয়তো করে ফেলছো, মানে মানে কেমন মনে হচ্ছে টেক্সাস টেক সম্পর্কে? নতুন কিছু কি জানছো যেটা হচ্ছে হলো অ্যাপ্লিকেশনের সময় জানতা না, বা এখন মনে হচ্ছে একটু এক্সাইটেড ফিল করতেছো এইটা এক্সপিরিয়েন্স করার জন্য? ওকে, সো অ্যাপ্লিকেশন যখন করি তখন তো আসলে অত কিছু জানার সুযোগ হয় না। সো আমি জাস্ট যতটুকু জানার কথা ততটুকু জেনে যে অ্যাপ্লাই করে ফেলি আর কি। সো আমিও জানতাম না ফার্স্টে যে আমি টেক্সাস টেকে কমিট করব। সো আলটিমেটলি অনেক প্রসেসের মাধ্যমে ফাইনালি ডিসাইড করি যে টেক্সাস টেকে যাব। আসলে অ্যাপ্লিকেশন করার সময় এত অপরচুনিটিস আসলে বোঝা যায় না, বাট হচ্ছে অ্যাপ্লিকেশন করার পরে আসলে এক্সপ্লোর করতে করতে আসলে বোঝা যায়। যেমন হচ্ছে এই যে আন্ডার গ্র্যাজুয়েট রিসার্চ প্রোগ্রামের যে কথা বললাম, সো ওটা আমি জানতাম না। ওটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স পাওয়ার পরে হচ্ছে ওরা হচ্ছে জানায় যে এরকম একটা অপরচুনিটি আছে, তুমি যদি অ্যাপ্লাই করতে চাও করতে পারো। এরকম আরও অনেক অপরচুনিটিস আসে সামনে বা থাকতে পারে। সো এটা হচ্ছে, বাট এমনিতে ধরো মানে অপরচুনিটি তো অবশ্যই আছে। ধরো টেক্সাস টেকে যাওয়ার পর মানে যে তোমার ক্যাম্পাস লাইফ বা ওই স্টেটের যে লাইফটা, মানে ওইটার ব্যাপারে কি আলাদা কোনো এক্সাইটমেন্ট বা নতুন কিছু? তুমি কি ডর্ম নিচ্ছ নাকি? হচ্ছে আমি ডর্মে উঠতেছি, ডর্মে। হ্যাঁ, ওকে, আচ্ছা। সো টেক্সাস টেকের ব্যাপারে জানলাম, আর বেলিংটনও একটা অফার তোমার ছিল, ওইটার ব্যাপারেও জানলাম। সো ওভারঅল তুমি টেক্সাস টেককে 2টা থেকে চয়েস প্রায়োরিটি দিলাম। এখন তোমার মোটামুটি আজকে যদি আমরা পডকাস্টের সময়ে চিন্তা করি, আজকে হচ্ছে অগাস্ট মাসের 4 তারিখ, তোমার ফ্লাইট হচ্ছে অগাস্টের 17 তারিখ। সো একদম লাস্ট অগাস্টের 15 তারিখ, 17 তারিখ হচ্ছে তোমার মানে লাস্ট এক্সাম যেটা তুমি দিচ্ছ না। সো এই ব্যাপারে একটু আসি যে এইচএসসি না দিয়েই হচ্ছে তুমি মোটামুটি বেশ বড় অঙ্কের স্কলারশিপ, বাংলা টাকা হিসাব করলে বেশ বড় অঙ্কের স্কলারশিপ নিয়ে যাচ্ছ। এইটা অনেকের মাঝখানেই হচ্ছিলো, এটা কাইন্ড একটা সৃষ্টি করে যে মানে এইচএসসি না দিয়ে স্কলারশিপ, ঠিক আছে? সো যারা এই স্টাডি অ্যাব্রড কমিউনিটির ভেতরে আছে তারা তো মোটামুটি সবাই জানে যে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা কখন করতে হয়, কীভাবে কী করতে হয়, এই জন্য ওদের কাছে জিনিসটা অতটা আশ্চর্যজনক মনে হয় না। বাট যখনই এই খবরগুলো বাইরে ছড়ায় তখনই মনে হয় যে ওকে ফাইন, এইচএসসি না দিয়ে কীভাবে স্কলারশিপ পাচ্ছে। তুমি কি এই জিনিসটা একটু ছোটো করে এলাবোরেট করবা যে মানে তোমার মানে বিষয়টা, যে তুমি কীভাবে এইচএসসি না দিয়ে বা এইচএসসি দেওয়ার আগে স্কলারশিপটা পেলে বা এইটা? আমার বিষয়টা ছিল এক্সেপশন, মানে আমার ব্যাচের যে যারা যাচ্ছে তাদের ম্যাক্সিমাম এক্সেপশন। কারণ হচ্ছে নর্মালি এইচএসসি এক্সামটা হয় হচ্ছে মে-জুনের দিকে, মে-জুনের মধ্যেই শেষ হয়ে যায়। দেন হচ্ছে ফল যে টার্মটা সেটা শুরু হয় অ্যারাউন্ড অগাস্ট-সেপ্টেম্বরের দিকে। ইউএসের এডুকেশন যদি চিন্তা করা হয়, আন্ডারগ্র্যাড ব্যাচেলার্স হচ্ছে ফার্স্ট ইয়ার শুরু হয় হচ্ছে অগাস্ট-সেপ্টেম্বরের দিকে ফ্রেশম্যান হিসেবে। সো ওই হিসেবে চিন্তা করলে অ্যাজ এ স্টুডেন্ট আমাদের যদি নর্মাল টাইমে এইচএসসিটা হইতো, আমি এইচএসসিটা দিতাম, দেন হচ্ছে 1 মাস বা 2 মাসের গ্যাপ নিয়ে আমি হচ্ছে চলে যেতে পারতাম। বাট সমস্যাটা হচ্ছে এইচএসসিটা পিছানোর কারণে, আমাদের অনেক নানা কারণেই হচ্ছে এইচএসসি পিছানো হয়। আমাদের জুলাই আন্দোলনের কারণে একবার পিছানো হয়েছে, দেন হচ্ছে রিসেন্ট প্লেন ক্র্যাশের কারণে হচ্ছে আরও কিছু এক্সাম পিছানো হয়েছে। সো এই ওভারঅল কারণে হচ্ছে এইচএসসি এক্সামটা হচ্ছে ওভারল্যাপ করতেছে আর টার্ম শুরুর সাথে। সো এই জন্য হচ্ছে আমরা হচ্ছে এই এক্সামটা দিতে পারতেছি না, অ্যান্ড হচ্ছে আমাদের অ্যাটেন্ড করা লাগতেছে। সো দেয়ার ওয়ার 2 চয়েসেস, লাইক এইচএসসি আমি কমপ্লিট করে দেন হচ্ছে ডিফার করে যেতাম। ডিফার মিনস যে আমার যে ফলের শুরু হইতো আমি হচ্ছে স্প্রিংয়ে নিয়ে যেতাম, সেটা হলো অগাস্টে শুরু হইতো, আমি স্টার্ট করতাম হয়তো ডিসেম্বর বা জানুয়ারির দিকে। আরেকটা অপশন যেটা আমি করছি, এটা হচ্ছে অনেকটা ইউনিক, সেটা হচ্ছে জিইডি দিয়ে আর কি। সো জিইডিটা হচ্ছে বেসিক্যালি হাই স্কুল ডিপ্লোমা, এটা হচ্ছে আমেরিকান সিস্টেমে হচ্ছে একটা হাই স্কুল ডিপ্লোমা বলে। সো 12 স্ট্যান্ডার্ড ইকুইভ্যালেন্স আর কি। সো ওটা আমি এইচএসসির আগেই দিছি, ওটা নিয়ে বিস্তারিত আলোচনা না করি। সো ওটা হচ্ছে অনেক তাড়াতাড়ি দিয়ে হচ্ছে দেন আমরা ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করি যে আমাদের এইচএসসি এই সমস্যাটা হচ্ছে যে আমাদের পিছিয়ে দিছে। সো আমরা ডিফার করলেও আসলে আমাদের অনেক সমস্যা হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আমরা যদি জিডি দিই তারা অ্যাকসেপ্ট করবে কি না। সো ওরা বলছে জিডি অ্যাকসেপ্ট করবে। সো আমরা দেন হচ্ছে জিডিটা দিই, অ্যান্ড জিডির স্কোর আসে, পাস করা হয়। সো ওটাই আর কি অ্যাজ এ এইচএসসির সাবস্টিটিউশন আর কি।
সো বেসিক্যালি আমরা যদি সংক্ষেপে বলি, এইচএসসি না দিয়ে অ্যাকচুয়ালি যাওয়াটা কমন না, ব্যাপারটা হচ্ছে এইচএসসি দিয়ে যেতে হয়, বাট যেহেতু বাংলাদেশে ইউজুয়াল টাইমের চাইতে এইচএসসিটা একটু পেছানো হচ্ছে, এই জন্য হচ্ছে ক্লাস যখন শুরু হবে ভার্সিটির সেই টাইমটা ম্যাচ করতেছে না। সো যেই কারণে এইচএসসিটা ফুল কমপ্লিট না করে অনেকটা অপশন দেওয়া হয় এইচএসসির বাইরেও জিইডি দিয়ে হচ্ছে মানে হাই স্কুল ডিপ্লোমাটা কমপ্লিট করার জন্য বা হাই স্কুল গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার জন্য। সো ওইটা অনেকে জিইডি দিয়ে যায়, আবার অনেকে দেখা গেছে এইচএসসি দিয়েও যায়। আর ইউজুয়াল টাইম যখন হয়, যখন এপ্রিলে এক্সামটা হয় এইচএসসি এক্সাম, তখন হচ্ছে হলো এইচএসসি দিয়েই সবাই ইউএসএতে যায়, বাট অ্যাপ্লাই করে হচ্ছে আগের বছর অর্থাৎ সেকেন্ড ইয়ারের শুরুতে, এবং হচ্ছে রেজাল্টও এইচএসসি দেওয়ার আগেই পেয়ে যায়। ওকে, সো আমরা মানে তুমি শপিং কি তোমার ডান মোটামুটি? হ্যাঁ, মোটামুটি শপিং ডান। মানে কোনো কিছু কি এরকম মানে মনে হচ্ছে যে মানে লাস্ট মোমেন্টে বা মানে কিছুটা রেখে যাবো ফিলিং আসতেছে? হ্যাঁ, এরকম তো অবশ্যই আসবে, কারণ হচ্ছে ফার্স্ট টাইম আমার যাওয়া হইতেছে। সো অনেক সময় মনে হবে যে এটা হয়তো নিয়ে যাবো, এটা হয়তো নিয়ে যাবো, ওটা কি নিতে দিবে না। সো আলটিমেটলি দেখা যাবে যে ওখানে গিয়েই কিনতে হবে। ইমিগ্রেশন নিয়ে কি কোনো এক্সট্রা ফিয়ার কাজ করতেছে, বা মানে কি মানে কতটুকু কি মনে হচ্ছে ইমিগ্রেশনের ব্যাপারে? আচ্ছা, সো রিসেন্টলি যা শুনতেছি মানে ইমিগ্রেশন অতটা প্যারা দিচ্ছে না, মোটামুটি স্মুথই আছে। সমস্যা হচ্ছে ভিসা নিয়ে আর কি, সমস্যাটা দিচ্ছে আর কি। আমরা যদি একটু ভিসার দিকেই আসি, তোমার ভিসার এক্সপিরিয়েন্সটা যদি একটু সংক্ষেপে শেয়ার করো। সো আমি ভিসার প্রসেসিং শুরুটা করি আসলে মে মাসের দিকে বা শুরুর দিকে আর কি, যে অ্যাকসেপ্টেন্স কয়েকটা গ্যাদার করার পরে দেন হচ্ছে আমি ফাইনালি ডিসাইড করি যে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছি, লাইক টেক্সাস টেক ইউনিভার্সিটি। ফাইনালাইজ করার পরে আসলে ভিসা প্রসেসিংয়ের দিকে আগানো হয়। সো ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে হচ্ছে ইউনিভার্সিটি থেকে একটা ডকুমেন্ট দেয় যেটার নাম হচ্ছে I-20। I-20তে আমার হচ্ছে ইউনিক একটা আইডি থাকে, যেটাকে সেভিস আইডি বলা হয় মেইনলি। ওই সেভিস আইডির মাধ্যমে হচ্ছে ইউএস গভর্নমেন্ট হচ্ছে সব রেকর্ড রাখে তাদের মানে চেক করার জন্য বা দেখার জন্য। সো ওই আইডি দিয়ে হচ্ছে আমার ভিসা অ্যাপ্লিকেশন করতে হয়। অ্যান্ড অলসো একটা DS-160 ফর্ম আছে, ওটা ফিল আপ করতে হয়। দেন হচ্ছে ফাইনালি ভিসার ডেট নিতে হয়। সো ডেট না অনেক প্যারা। আমি হচ্ছে ইমার্জেন্সি অ্যাপ্লিকেশন করছিলাম। ইমার্জেন্সি রিকোয়েস্ট করার কারণ ছিল হচ্ছে আমার এইচএসসি পরীক্ষা আছে। সো আমি বলছিলাম যে আমার এইচএসসি পরীক্ষার জন্য আমি এই টাইমে নিতে পারবো না, এই জন্য হচ্ছে আমি এপ্রিলের দিকে নিতে যাচ্ছি। সো ইমার্জেন্সি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে হচ্ছে আমি একটা ডেট পাই, সেটা হচ্ছে 21 এপ্রিলের। সো এর আগে হচ্ছে আমি ভিসা প্রিপারেশন নিতে থাকি। অনেকে মনে করে যে ভিসা প্রিপারেশন না নিলেও চলে, অন স্পটে গিয়ে বানায় বলে দিলেই হয়ে যাবে। বাট জিনিসটা এত সোজা না আসলে, কারণ অন স্পটে এত ফিয়ার কাজ করে এবং সামনে অনেককে রিজেকশন খাইতে দেখেও অনেকের অবস্থা খারাপ হয়ে যায়। তোমার সামনে কি কাউকে রিজেকশন তুমি দেখছো, যে রিজেকশন পাচ্ছেন মনে হচ্ছে যে নেক্সট তোমার আসতেছে তোমারটা? হ্যাঁ, আমার সামনে রিজেকশন পাইছে, অনেকেই পাইছে। সো আমি একটু ফেয়ার কাজ করছে, বাট আমি যখন ওদের কথাবার্তা শুনছি তখন আমার নিজেরও মনে হয়েছে যে না, ওকে আমি থাকলে রিজেক্ট করে দিতাম, কারণ হচ্ছে ওরা প্রিপারেশন নিয়ে যায় নাই। মানে এরকম মানে লাস্ট মোমেন্টে যখন দেখা যায় যে ওকে ফাইন সবাই ভিসার জন্য প্রিপারেশন নিচ্ছে, এক ফ্রেন্ড আরেক ইন্টারভিউ নিচ্ছে, তুমিও মেবি ইন্টারভিউ ফ্রেন্ডদের নিয়েছো মানে এর জন্য মক ইন্টারভিউ। তোমার মানে কি এক্সপিরিয়েন্স, মানে কীভাবে অ্যাকচুয়ালি এটা কন্টিনিউ করো? তোমার ফার্স্ট হচ্ছে তুমি তোমারটা একটু বলো যে তোমার ভিসা ইন্টারভিউটা কেমন গেছে এক্সপিরিয়েন্স, অ্যান্ড দেন তুমি একটু তোমার 2 সেন্ট শেয়ার করো যে এটা অ্যাকচুয়ালি কীভাবে করা উচিত। আচ্ছা, আমি হচ্ছে ভিসার মক নিয়ে অনেক প্র্যাকটিস করছি, লাইক অ্যারাউন্ড 2-3 উইকস আগ থেকে আমি শুরু করছি। লাইক দিনে 2-3 বার নিজেই প্র্যাকটিস করতাম বা আয়নার সামনে দাঁড়ায় প্র্যাকটিস করতাম যে আমি ভিসা অফিসার, আমি অ্যান্সার দিচ্ছি এই অ্যান্সার। বাট মুখস্থ করা যাবে না, মুখস্থ করা আমি একদমই করবো না, কারণ হচ্ছে একটা প্রিপারেশনের ব্যাপার আছে, একটা হচ্ছে মুখস্থের ব্যাপার আছে। সো আমি যদি লাইন বাই লাইন মুখস্থ করে যাই, ঠিক আছে, কিন্তু আমার যদি ভুলে যাই কোনো একটা ওয়ার্ড, তখন তো আমার মনে করতে টাইম লাগবে। বাট যখন আমি দেখে যাবো, বারবার প্র্যাকটিস করব, তখন আমার ওই কোনো একটা ওয়ার্ড মিসিং গেলে আমি এটা ফিল করতে পারবো যে না, আমি হচ্ছে এই থাকলে আমি হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা আমি বলবো, এটা হচ্ছে মেইন কথা। তো এটা আমিই করতাম যে আমি নট নেসেসারি একটা স্ক্রিপ্ট বানাইতাম, বাট হচ্ছে আমি এই টপিকগুলো বলবো, বাট আমার মতো করে বলবো। সো ওইটা আমি প্র্যাকটিস করতাম ডেইলি। আমার হচ্ছে পাঠশালার একজন ছিল, ওর সাথেও প্র্যাকটিস করতাম ডেইলি। তুমি কি ওমানকে এটার জন্য ইয়ে দিতে চাও? ওমানই তো, রাইট? হ্যাঁ, ওমান না, হি ইজ গ্রেট। সো আমরা হচ্ছে দুজনই হচ্ছে বিস্তর আলোচনা করতাম এই মক টেস্ট। ওই যত উল্টাপাল্টা কোয়েশ্চেন আছে সবই হচ্ছে আমরা প্র্যাকটিস করতাম, বাট আলটিমেটলি এত কঠিন কোয়েশ্চেন জিজ্ঞেস করে না। ওমান আনুমানিক তোমার কতবার ইন্টারভিউ নিছে ওমান?
আমরা হচ্ছে টোটাল আই থিঙ্ক 50-60 বারের মতো বসছিলাম সেশনে বসছো। সো ওমান তোমাকে কতবার রিজেক্ট করছে মনে আছে? না রিজেক্ট করা হয় নাই, রিজেক্ট জাস্ট দিছে কি বলে ফিডব্যাক দিছে। আমরা ইভেন এটাও আলোচনা করছিলাম যে আমাদের যদি রিজেক্ট করা হয় সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে অ্যাপ্রুভালে পরিবর্তন করতে পারি, মানে ওই মোমেন্টে অন দ্য স্পট, হ্যাঁ অন দ্য স্পট কি করলে হয়তো বা ভিসা অফিসারের মুড চেঞ্জ হতে পারে। সো এগুলো অনেক টেনশনের কারণ ছিল। সো আমরা প্র্যাকটিস করছি, আলহামদুলিল্লাহ দুজনেরই ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ। ওকে, সো তোমার একদম অন স্পট ভিসার এক্সপিরিয়েন্সটা বলো, যে কি কোয়েশ্চেন জিজ্ঞেস করছে বা কিভাবে ডিলটা করলা ভিসা অফিসারকে, বা ওই মোমেন্টে যে নার্ভাসনেসটা কিভাবে ইয়ে করলাম? আচ্ছা, সো ভিসা কাউন্টার থাকে কয়েকটা, ভিসা অফিসার কাঁচের গ্লাসের পিছনে থাকে অ্যান্ড হচ্ছে লাইন ধরে হচ্ছে ভিসা ইন্টারভিউ হয়। সো সামনে কি হচ্ছে না হচ্ছে সব শোনা যায় আর কি। সো আমার সামনে ছিল অনেকেই ছিল, সো রিজেক্ট খাইছে। দেন হচ্ছে আমি বুঝলাম যে এই কোয়েশ্চেন করতেছে, সো মাথায় হচ্ছে একটু প্র্যাকটিস করে নিয়েছিলাম যে এই কোয়েশ্চেন আসতেছে, সো আমি এই কোয়েশ্চেন একটু মাথায় বারবার আর একটু রিহার্সাল করে নিচ্ছিলাম। সো দেন আমার যখন আসলো তখন হচ্ছে আমাকে বললো যে তোমার পাসপোর্ট দাও আর I-20, যেটা বললাম যে ইউনিভার্সিটিতে একটা ডকুমেন্ট দেয় ওটা দিতে বলছে। সো ওইটা দেওয়ার পরে হচ্ছে আমাকে বলছে তোমার স্পন্সর কে, বলে হুইজ এর স্পন্সর, লাইক আমার এডুকেশনের যে কস্টটা ওটা বহন করবে কে। সো আমি বললাম হচ্ছে আমার বাবা মা করবে, ইংলিশে বললাম যে ইংলিশে আমার বাবা মা করবে, আমার বাবা মা এই কাজ করে অ্যান্ড হচ্ছে তাদের এই সেভিংস আছে এবং অ্যানুয়ালি তাদের ইনকাম হচ্ছে এত। ওকে, সো বললো যে তখন হয়তো আমার বাবার অকুপেশনটা শুনে না ঠিক মতো, বাট দেন আবার জিজ্ঞেস করছে যে তোমার বাবা কী করে। দেন হচ্ছে বললাম আমার বাবা এই করে। তারপরে সে বললো যে সো হোয়াই টেক্সাস টেক ইউনিভার্সিটি। সো আমি কিছু পয়েন্ট আমি বাইর করছিলাম টেক্সাস টেকে কেন আমার হচ্ছে অ্যাকচুয়ালি ফিট আমার জন্য। সো ওই কিছু পয়েন্ট নিয়ে হচ্ছে আমি বলছি যে লাইক অল দ্য ইনোভেশন হাব আছে, যেটা হচ্ছে এন্টারপ্রেনারদের জন্য অনেক মানে বেটার অপরচুনিটিস আর কি। দেন হচ্ছে ওদের হচ্ছে ফোকাসটা ম্যাথ আর সায়েন্সের উপরে অনেক ভালো, এটাও বলছি। দেন হচ্ছে স্কলারশিপের ব্যাপারটা বলছি যে আমি এত স্কলারশিপ পাইছি, এই জন্য হচ্ছে আমার জন্য অ্যাফোর্ডেবল, এই জন্য হচ্ছে আমি টেক্সাস টেকে যাচ্ছি। এটা হোয়াইট টেক্সাস টেকের অ্যান্সার শেষ। সো ওকে, সো দেন হচ্ছে আমাকে জিজ্ঞেস করলো যে তোমার পাস্ট ট্রাভেল হিস্ট্রি আছে কি না। আমার ট্রাভেল হিস্ট্রি ছিল না, এটা নিয়ে অনেক এটা একটা অনেক বহুল আলোচিত টপিক। ট্রাভেল স্টোরি ছিল না, ট্রাভেল স্টোরি ছিল না, হিস্ট্রি ছিল না। আমি একবার ইন্ডিয়া গেছিলাম, সেটা হচ্ছে 5 বছর আগে, বাট সেটা DS-160 হচ্ছে পাস্ট 5 years এর আছে। সো আমি দেইনি, বাট আমি বলছিলাম যে আই হ্যাভেন্ট traveled anywhere in the past 5 years, but I have traveled once India, that was 5 years ago. So okay, then হচ্ছে এই তো শেষ। then হচ্ছে congratulations, here is your মানে তোমার ওই মোমেন্টে মানে কি মনে হয়েছিল যে মানে লাস্ট মোমেন্টে সোনার হরিণটা পাইছো, মানে হোয়াট ইজ দ্য ফিলিং দেন, মানে কাকে ফার্স্ট জানাইছো এন্ড কিভাবে মোমেন্টে শেয়ার করছো? আম্মু সাথে গেছিল এমবাসিতে। সো এটা লং জার্নি, ইটস আ লং জার্নি, কারণ হচ্ছে 1 বছর ধরে প্রিপারেশন নেওয়া লাগে এটার পিছনে। সো যখন ফাইনালি আমি বুঝতে পারতেছি যে আমি ফাইনালি যেতে পারতেছি, সো ওইটা আসলে ফিলিংটা অন্যরকম, প্রকাশ করা যায় না। আমার হচ্ছে চোখ দিয়ে পানিও এসে পড়ছিল বাইর হওয়ার পরে। সো আসলে এই তো কথা বলে মুখ দেওয়া কথা দিয়ে বোঝানো যায় না, বাট হচ্ছে এক্সপ্রেশনেই বোঝা যায় আর কি যে। আচ্ছা, সো মানে কনগ্রাচুলেশন ওয়ান্স এগেইন তোমার ওই ভিসার জন্য এখনও। বাট তোমার তখন মনে করো ধরো ভিসা না হইতে পারতো, এমন হইতে পারতো যে ওকে ফাইন ভালো স্কলারশিপ না আসতে পারতো, তুমি জাস্ট HS-25 ব্যাচ, সো তোমার সামনে আরও সুযোগ আছে বারবার অ্যাপ্লাই করার, গ্যাপ ইয়ার নেওয়ার। যদি না আসতো, আল্লাহ না করুক, মানে যদি না আসতো সেক্ষেত্রে কি তুমি আরেকবার ট্রাই করতো একটা গ্যাপ ইয়ার নিয়ে? আমি ট্রাই করতাম, বাট ইউএসএতে করতাম না হয়তো বা, কারণ হচ্ছে ইউএসএ এর ক্ষেত্রে ভিসা একবার রিজেক্ট হইলে অনেক ট্রমা দিয়ে দিচ্ছে, অনেক ঝামেলা। সো সেকেন্ড বারও যে অ্যাকসেপ্ট করবে এটার কোনো গ্যারান্টি নাই। অ্যান্ড হচ্ছে আমার প্রোফাইলে অলরেডি লেখাই আছে যে আমার রিজেক্টেড হয়ে যাবে। সো নেক্সট ভিসা অফিসার আরেকবার রিজেক্ট করতে পারে। সো ওটা একটু রিস্কি। রিজেক্টেড একবার হয়েছে, ওইটা আর কি থাকে হিস্ট্রিতে থাকে। সো আমি হয়তো অন্য কান্ট্রিতে ট্রাই করতাম, বাট এমনিতে তুমি এই ফল মানে লাস্ট যে ফল ইনটেক যেটা তুমি যাচ্ছ এখন, এইটাতে কি তুমি ইউএস বাদে অন্য কোথাও অ্যাপ্লাই করেছো বা করার চিন্তা ভাবনা ছিল? না, আমি হচ্ছে ইউএসএ বাদে অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করিনি এবং করার সুযোগও ছিল না, কারণ হচ্ছে ইউএসএ একমাত্র কান্ট্রি যেখানে হচ্ছে প্রেডিক্টেড গ্রেডস দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করা যায় অ্যান্ড হচ্ছে অ্যাডমিশন ডিসিশন পাওয়া যায়। সো অন্য কোনো কান্ট্রিতে হচ্ছে এই সুবিধাটা নাই।
কেন? কারণ হচ্ছে আমার এইচএসসির ট্রান্সক্রিপ্ট নাই, আমার এইচএসসির সার্টিফিকেট নাই। সো ওরা চায় হচ্ছে ফাইনাল হাই স্কুল গ্র্যাজুয়েশনের সব জায়গায় হচ্ছে এই সার্টিফিকেটটা চায়, ট্রান্সক্রিপ্টটা চায়, যেই কান্ট্রি বলো না কেন, ইউরোপ বলো বা জাপান, ফিনল্যান্ড, যে কোনো জায়গায়। সো আমার ওই এইচএসসিটা লাগতো। এই ইউএসএ একমাত্র যেটা হচ্ছে আমার প্রেডিক্টেড গ্রেড দিয়ে আমি হচ্ছে অ্যাপ্লাই করে দেন হচ্ছে একটা ফাইনালাইজ ডিসিশনে আসতে পারছি। সো এই জন্য হচ্ছে ইউএসএ বাদে আর কোনো জায়গায় হচ্ছে অ্যাপ্লাই করা হয় নাই। বাট যদি রিজেক্ট হইতো সেই ক্ষেত্রে আমি নেক্সট ইয়ারে হচ্ছে অন্য কোনো কান্ট্রিতে অ্যাপ্রোচ করতাম আর কি। ওকে, নাইস। সো এইটা তো জানলাম, ভিসার এক্সপিরিয়েন্স জানলাম। আর এর আগে জানলাম যে ভিসার তোমার ডেট পাওয়াটাও একটা ক্রাইসিস, মানে ডেট পাওয়াটা একটু তুমি ইমার্জেন্সি রিকোয়েস্ট করেছো ডেটের জন্য, এবং তোমার এইচএসসি ছিল এই জন্য তুমি হয়তো ওইটাকে একটা ভালো ভ্যালিড রিজন হিসেবে দেখাতে পেরেছো। একটু এর আগে যদি আসি, এর আগের সময়টাতে ইউএস কলেজগুলোতে তো অ্যাপ্লিকেশনের উইন্ডো মানে কমন অ্যাপটা শুরু হচ্ছিলো অগস্টের 1 তারিখ থেকে। সো তোমার অ্যাপ্লিকেশন ক্রাফটিংয়ের ব্যাপারে জানতে চাই, তুমি কবে থেকে শুরু করেছো, বা লাস্ট মোমেন্টে যে সবার যেটা হয় কাজ জমিয়ে রাখে এবং লাস্ট মোমেন্টে গিয়ে ওকে ফাইন অ্যাট আ টাইম অনেকগুলো এসে নিয়ে বসতে হয়। সো তোমার ওই মোমেন্টগুলো সম্পর্কে জানতে চাচ্ছি যে তোমার অ্যাপ্লিকেশন ক্রাফটিংটা কেমন গিয়েছিল, সময়গুলো কতটা গোছানো গিয়েছিল? আচ্ছা, সো আমি অ্যাপ্লিকেশন জার্নি শুরু থেকে শুরু করি, কারণ হচ্ছে এটা হ্যাঁ আমি শুরু করছিলাম অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ারের টেস্ট পরীক্ষা দেওয়ার পরে। সো ডিসিশন নিয়েছিলাম যে ফার্স্ট ইয়ার দিকে যে বাইরে যাব, সো বাইরে যেতে হলে কী করতে হয় না করতে হয় একটু জানতাম, তারপর আরও জানলাম। দেন হচ্ছে ফাইনালি যেটা বুঝতে পারলাম সেটা স্যাট দেওয়া লাগবে। স্যাট দিলে হচ্ছে একটা স্ট্রং হোল্ড থাকে আসলে বাইরে যাওয়ার, একটা স্টেপ আগানো যায়। সো স্যাট দেওয়ার প্রিপারেশন শুরু করলাম অ্যারাউন্ড 2-3 মান্থসের মতো, কারণ হচ্ছে টেস্ট পরীক্ষার পরে হচ্ছে টাইম ছিল কিছু, অ্যান্ড আমি একটু রিস্কও নিয়েছি, কারণ হচ্ছে একাডেমিক স্যাক্রিফাইস করে দেন হচ্ছে স্যাটের পিছনে টাইম দেওয়াটা আসলে একটু রিস্কি। অ্যান্ড আলহামদুলিল্লাহ ফার্স্ট ট্রাই হচ্ছে 1450 স্কোর আসে অ্যারাউন্ড। সো দেন হচ্ছে আমি একটু সাহস পাই আর কি যে না আগানো যেতে পারে, এই ইউএস অ্যাপ্লিকেশন জার্নিতে আগানো যেতে পারে। স্যাট স্কোর ভালো না আসলে হয়তো আগানো হয়তো না, কারণ হচ্ছে স্যাট স্কোরটা ইম্পর্টেন্ট আসলে। মানে স্যাট স্কোর আসলে অ্যাটলিস্ট কিছু মিড রেঞ্জের ইউনিভার্সিটিতে একটা 100% টিউশন স্কলারশিপের মতো কনফার্ম বলা যায়। সো ওইটা নিয়ে অ্যাটলিস্ট একটা ভিসা ইন্টারভিউ ফেস করা যায়। সো ওই জন্য হয়তো তোমার একটা এক্সট্রা বুস্ট আসছে যেটা। হ্যাঁ, সো আমি হচ্ছে মানে আমার রিচ স্কুলে যদি নাও আসতো সেক্ষেত্রে আমি হচ্ছে ভালো মানে মিড টায়ার ইউনিভার্সিটি একটা ভালো স্কলারশিপ নিয়ে যেতে পারবো আর কি। সো এই জন্য হচ্ছে আমি স্যাটের প্রিপারেশন নেওয়া শুরু করছিলাম। সো ওই টাইম লাইনে হচ্ছে আমি স্যাট দিই ফার্স্ট অ্যাটেম্পট করি। সো তোমার স্যাট দেওয়া হয় হচ্ছে প্রথম বছরের এক্সামের পরে, ফাইনাল এক্সামের পরে দিকে। সো যেটা হচ্ছে তোমার প্রথম বছরের যে ফাইনাল এক্সাম ছিল সেটার পরে তুমি মোটামুটি সেকেন্ড ইয়ারের শুরুতেই স্যাট দিয়ে ফেলো। অ্যান্ড সেকেন্ড ইয়ারের শুরুতেই হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয় এবং অ্যাপ্লাইও করে ফেলো। এবং টেস্ট এক্সামের আগে কি রেজাল্ট আসে না টেস্ট এক্সাম পরে তোমার রেজাল্ট আসছে? অ্যাকসেপ্টেন্স লেটার টেস্ট এক্সামের পরেই রেজাল্ট আসছে, কারণ টেস্ট এক্সামের আগে আমি অ্যাপ্লাই করছি। ওকে ওকে। সো বেসিক্যালি এইটাই হচ্ছে মোটামুটি হচ্ছে হলো যদি কোনো গ্যাপ ইয়ার না দিয়ে কেউ ইউএসএতে অ্যাপ্লাই করতে চায় এইটাই হচ্ছে টাইম লাইন, যে ফার্স্ট ইয়ার এক্সামের পরেই শুরু করবে অ্যাপ্লিকেশন ক্রাফটিংটা, স্যাট দেবে বা অন্যান্য ইপিটিগুলো দিবে, অ্যান্ড দেন হচ্ছে অ্যাপ্লাই করবে। এইচএসসি এক্সামের আগে হচ্ছে সে রেজাল্ট পেয়ে যাবে এবং এইচএসসি এক্সাম যে বছর দেবে ওই বছরই হচ্ছে সে ফ্লাই করবে। এটা হচ্ছে মানে ইউজুয়াল যে টাইম লাইন। এর বাইরেও দেখা গেছে গ্যাপ ইয়ার নিয়ে পরের বছর অ্যাপ্লাই করতে পারে। সো যেটা কমন মিসকনসেপশন থাকে সেটা হচ্ছে তোমার আমরা সবাইকে যেটা দেখি যে মানে আমি নিজের ক্ষেত্রে যেটা বলি যে হচ্ছে এইচএসসি দেওয়ার পরে হচ্ছে আমরা জানতে পারি যে ওকে ফাইন there is a way to apply US universities, and ওই সময়টা আসলে অনেক লেট হয়ে যায়। দেখা যায় একটা বছর আমি চেষ্টা করলাম, চেষ্টা করার পরও দেখা যায় সময় থাকে না আরেকটা বছর গ্যাপ ইয়ার নিয়ে অ্যাপ্লাই করার। এখানেও যদি কন্টিনিউ করে বাংলাদেশে সেক্ষেত্রে হচ্ছে অলরেডি 1-1.5 বছর এখানে পড়াশোনা হয়ে যায়। সো যে কারণে আসলে সব কিছু একটা হজবরল অবস্থার ভিতর পড়ে যায়। সো যে অ্যাকচুয়াল টাইমলাইনটা জানে ওর জন্য ইজিয়ার সব কিছু নেভিগেট করা। তোমার এমনিতে মানে কখন অ্যাকচুয়ালি মনে হয়েছে যে বাংলাদেশে ইউনিভার্সিটি লাইফটা কন্টিনিউ না করে ইউএস বা অন্য কোথাও করার একটা প্ল্যান করি বা একটু ঘাঁটি যে কোথায় কি মানে সুযোগ আছে, এই এক্সপ্লোর করার মানে সময়টা ছিল কখন তোমার জন্য? ওকে, সো আমার হচ্ছে বড় ভাই আছে, সো বড় ভাইও ট্রাই করছিল বাইরে যাওয়ার। সো ও একটু এক্সপ্লোর করছিল, তখন থেকে আমার ইন্টারেস্ট ছিল যে
না দেখা যায় বা এক্সপ্লোর করা যায়, একটা সুযোগ আছে। এটা হচ্ছে তোমার একাডেমিক ইয়ারের কোন বছরে? আচ্ছা, সো আমার অ্যারাউন্ড 9-10 দিকে আমি একটা পুশ পাইছিলাম যে না, মানে তুমি 9-10 বছরে একটা ধারণা পেয়েছো যে ওকে ফাইন এইচএসসির পরও স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে যায়, স্কলারশিপের জন্য মানে ইউএস বা অন্যান্য কান্ট্রিতে যাওয়ার একটা সুযোগ আছে। হ্যাঁ, সো ওইটা আমি জানতাম যে না করা যায়। সো ওইখান থেকে আসলে পরে আর এত পার্সিউ করা হয়নি, মাঝখানে একটু গ্যাপ গেছিলো যে না দেশেই থাকবো, দেশেই হয়তো আমার ফিউচার থাকবে। সো আলটিমেটলি ওটাই ছিল ফার্স্টে। দেন হচ্ছে আমি দেখা গেল যে বুঝতে পারলাম যে না, দেশে আমি অ্যাপ্লিকেশন জার্নি ফেসই করবো না, যাতে ওইরকম একটা যাতে একটা পাথওয়ে ক্রিয়েট করা যায়, সেই ক্ষেত্রে এই জন্য আর কি ওইভাবে আমি টাইম লাইনটা সিলেক্ট করি আর কি। হয়তো গ্যাপ ইয়ার নিয়ে আরেকটু ভালো প্রোফাইল বিল্ড করা যেত, বাট গ্যাপ ইয়ারের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, ফ্যামিলির প্রেশার থাকে যে তুমি দেশে কোথাও হচ্ছে না কেন, তুমি দেশে ভর্তি হয়ে যাও না কেন, সো সেই ক্ষেত্রে আবার বিদেশেও অ্যাপ্লাই করা, সো একটা আসলেই হজবরল একটা অবস্থা ক্রিয়েট হয়ে যায় তখন। সো এই জন্য হচ্ছে অ্যাকচুয়াল যে টাইম লাইনটা সেটা হচ্ছে এই যে ফার্স্ট ইয়ার শেষে স্যাট সব এক্সাম দিয়ে দেন হচ্ছে অ্যাপ্লিকেশন জার্নি। এইটাই একটা প্রিভিলেজ যে ক্লাস 9-10 বছর আমি জানতে পারি, যদি আমি জানতে পারি যে এইচএসসি দেওয়ার আগেই অ্যাপ্লাই করা যায়, এইটা ইটসেলফ আ প্রিভিলেজ। অ্যান্ড ওই প্রিভিলেজটাকে ঠিক মতো কাজে লাগাতে পারলেই আসলে মানে জিম যেটা করতে পারছে ওরকম একটা রেজাল্ট মানে আশা করা যায়। আচ্ছা, অ্যাপ্লিকেশন ক্রাফটিংয়ের ব্যাপারে জানলাম। তোমার এমনিতে ক্লাস 9-12 মানে ইউএস কলেজ অ্যাপ্লিকেশনে যেটা হয়, ক্লাস 9-12 অ্যাকাডেমিক্স বা অন্যান্য যেসব অ্যাক্টিভিটিস ওগুলোই হলো তোমার মেনলি দেখা হয়। সো তোমার 9-12 অ্যাকাডেমিক রেজাল্ট কেমন ছিল, বা তোমার মানে তুমি স্টুডেন্ট হিসেবে কেমন ছিল সহজ ভাষায়? আচ্ছা, সো স্টুডেন্ট হিসেবে আমি একদম ভালো বলবো না, বাট হচ্ছে 9-10 আমি কম্বাইন্ড স্কুলের মধ্যে অ্যারাউন্ড 10-এর মধ্যেই ছিলাম। খুব একটা ভালো না। তোমার স্কুল ছিল কোথায়, কলেজ ছিল কোথায়? আমার স্কুল হচ্ছিল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আর কলেজ ছিল ঢাকা কলেজ। আচ্ছা, সো আমার এই ঢাকা কলেজের এই মানে এরপর থেকে তো শুরু উইকেট পর একটা মানে একটার পর একটা চক্কা। হ্যাঁ, সো এই তোমার কাছে কেমন লাগছে যে ওই যে তোমার নামে যে ওকে ফাইন ফটোগ্রাফগুলো হচ্ছিল, ওগুলা ঢাকা কলেজের বিভিন্ন পেজ থেকে শেয়ার করতেছিল, তুমি ওই জিনিসটাকে মানে কেমন প্রাউড ফিল হইতেছিল ঢাকা কলেজের ব্যাপারে যে ওকে না মানে শুধু বাস ভাঙতেছি না, আমি শুধু বাস ভাঙতেছি না, এখানে ইউএসএতে 3.5 কোটি টাকা স্কলারশিপও বাগাচ্ছি। আচ্ছা, সো হ্যাঁ, ঢাকা কলেজ তো কলেজ থেকে যে পোস্টটা আসছে ওটা তো অবভিয়াসলি প্রাউডের বিষয়। আর হচ্ছে ঢাকা কলেজ সম্পর্কে অনেক মিসকনসেপশন আছে। সো তুমি কখনো বাস ভাঙছো? না, আমি কখনো বাস ভাঙি নাই। সো এর আগের আমার এক সিনিয়র ভাই, সে হচ্ছে এমআইটিতে গেছে এই বছরই। সো স্টিল ঢাকা কলেজেই পড়ছে। সো আলটিমেটলি যে মিসকনসেপশনটা থাকে যে ঢাকা কলেজের ছেলেরা হচ্ছে মারামারি করে বা ভাঙচুর করে, সো খারাপ ছাত্র, এটা আসলে হচ্ছে মিসকনসেপশনই বলা যায়। অনেক স্টুডেন্ট আছে ভালো স্টুডেন্ট, তারা হচ্ছে প্রতি বছরই ভালো জায়গায় যাইতেছে। সো ইয়েস, এটা হচ্ছে জাস্ট একটা মিথ। মানে তোমার চকলেট ফেসটা দেখলেই তো আমার মাঝে মাঝে মনে হয় যে এই তোমার ফেসটাই ঢাকা কলেজের জন্য একটা মিসকনসেপশন, মানে এইটা ঢাকা কলেজের জন্য যাচ্ছে না, মানে কোথায় বাস ভাঙবে আর কোথায় ও এখানে মানে ভদ্র ছেলের মতো বসে ইন্টারভিউ মানে পডকাস্টে বসছে কথা বলার জন্য ইউএস কলেজ অ্যাপ্লিকেশনের ব্যাপারে। না, ভেরি গুড থিং। অ্যান্ড মানে আসলে তো মানে জেনারেলাইজ করার কোনো ওয়ে নাই যে এই কলেজ এইটার জন্য খারাপ, এটার জন্য ভালো, মানে সব ধরনের স্টুডেন্ট সব জায়গায় আসতে। সো তোমার একটু হারিয়ে গেলাম তোমার ওই স্কুল কলেজের কথা বলতে গিয়ে। তোমার স্কুল ছিল হচ্ছিল মতিঝিল আইডিয়াল, আর কলেজ ছিল হচ্ছে ঢাকা কলেজ। সো কেমন ছিল স্টুডেন্ট হিসেবে আগের সে কোয়েশ্চেন? খারাপ ছিলাম না, ভালোই ছিলাম। কম্বাইন্ডে অ্যারাউন্ড 500 জনের মধ্যে ছিল। সো কম্বাইন্ডে 10 ভালোই, খারাপ না। সো 9-10 ভালো ছিল, এসএসসিতেও ভালো করছি আলহামদুলিল্লাহ। হচ্ছে এই ফার্স্ট ইয়ারেও ভালো করছিলাম, বাট যখনই হচ্ছে ফোকাসটা হচ্ছে অ্যাপ্লিকেশনের দিকে যায় তখন একটু হচ্ছে একাডেমিক লাইফ একটু ইয়া হয়, বাট নট যে ফেল করা, মানে পাস করছি আলহামদুলিল্লাহ, বাট ভালো রেজাল্টও করছি, মোটামুটি অ্যাভারেজ বলা যায়। সো ওই ক্ষেত্রে আর কি ব্যালেন্সটা ইম্পর্টেন্ট। সো ওই ব্যালেন্সটা হয়তো করতে পারছিলাম, এই জন্যই হচ্ছে। এমনিতে ক্লাস 9-12 তোমার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির ব্যাপারে কি তুমি কোনো মানে দিতে চাও যে? আচ্ছা, সো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হচ্ছে ডিপেন্ড করে আসলে পার্সন টু পার্সন। সো আমার ক্ষেত্রে ছিল হচ্ছে আমি পাবলিক স্পিকিং করতাম। পাবলিক স্পিকিং অ্যাজ ইন যে আছে আমি অ্যাঙ্কর ছিলাম, লাইক নাইস। হ্যাঁ, সো উপস্থাপনা করতাম। তোমাকে নেক্সট ডে তো হোস্ট দিয়ে আমাকে গেস্ট করতে হবে। সো হ্যাঁ,
আর হচ্ছে ওই গান গাইতাম একসময়, এখন গাওয়া হয় না ভাই। এটা তো জানতামই না। তুমি গান গাইতে, এটা তো মানে কখনো মানে গাইতাম একসময় গাইতাম ভাই, লাইক আর্লি 9-10। আচ্ছা আচ্ছা, ওই সময় গাইতাম। সো শেষে ইউটিউব চ্যানেলও ছিল একটা, ওটা হচ্ছে স্মল চ্যানেল, 100 সাবস্ক্রাইবার এরকম, ক্লাস 9-10 ছিল। 9-10 ছিল। সো ওখানে হচ্ছে বাংলা গান টান গায়ে ছাড়তাম আর কি, রবীন্দ্রসঙ্গীত। ওকে, নাইস নাইস। মানে এইটা আমি জানি পাঠশালার স্টুডেন্টরা যখন এই এপিসোড দেখবে, মানে ওকে ফাইন। তুমি বলছো কাউকে পাঠশালার কাউকে যে তুমি গান গাইতে পারতা বা গান গাইতে বলা হয়েছিল? বলা হয়েছিল? ও আচ্ছা, আমি মিস করছি তাইলে হয়তো পাঠশালার কোনো আড্ডা। হোয়াটএভার দেন। আচ্ছা, সো এটা চাইছে ছিল। আর হচ্ছে সাম পার্সোনাল প্রজেক্ট করছিলাম লাস্টের দিকে, কারণ হচ্ছে অতটা করা হয়নি শুরুর দিকে, 19-এর দিকে। দেন হচ্ছে ক্লাব ছিল কিছু, বেশি ক্লাবিং করতাম না, বাট হালকা আর কি, অত টিপলি ছিলাম না। সো আমার মেইন ইসিয়ে ছিল টিউটরিং। আমার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে আমি হচ্ছে রিমোটলি পার্ট টাইম জব করতাম। সো ওটা হচ্ছে টিউটরিং ছিল, মানে ম্যাথস রিলেটেড টিউটরিং আর কি। সো প্রবলেম সলভিং ভিডিও করে হচ্ছে করা। সো ওটা একটা ইসে ছিল, ওটার মাধ্যমে হচ্ছে, বাট ওটা একটা ভালো ইসে বলা যায়। ইউএস কলেজগুলোতে তো বেসিক্যালি হচ্ছে তোমার ক্লাস 9 to 12 এর মাঝখানের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ওইগুলোই হচ্ছে ফোকাস দেওয়া হয় বা ওইগুলোর ব্যাপারে জানতে চাওয়া হয়। এমনিতে ছোটোবেলা থেকে কি তোমার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ব্যাপারে আলাদা কোনো ফ্যাসিনেশন কাজ করতো, বা মানে অ্যাকাডেমিক্সের বাইরে কিছু একটা করবো বা কিছু একটা করতেছি এবং এইটা দিয়ে ভালো কিছু করা সম্ভব, বা এইটা অ্যাকচুয়ালি কোনো এক সময় কাজে লাগবে, এরকম কি কখনো মনে হয়েছে বা কেউ বলছে বা এই টাইপের কিছু? আমি ছোটোবেলা থেকে অনেক করতাম, মানে অনেক এক্সট্রা ইসিএ করতাম, বাট হচ্ছে এই লাস্টের দিকে আসে করা হয়নি। অনেক ইসিএ বলতে এই যে গান গাইতাম, ছোটোবেলা থেকেই গান গাইতাম, বাট হচ্ছে এই ইউটিউব চ্যানেল বা ওগুলো হচ্ছে অনেক পরের বিষয়। ছোটোবেলা থেকে গান গাইতাম, তারপর হচ্ছে অ্যাঙ্করিং করতাম, স্কাউটিং করতাম, সো অনেক কিছুই ছিল। সো অনেক কিছু করাইছে আসলে। আমি ইভেন তবলাও বাজাইছি এক সময়, তবলা বাজানো শিখছি কীভাবে তবলা বাজাতে হয়, হারমোনিয়াম, গিটার বলেন, সো আবৃত্তি। এটা কি তোমার ফ্যামিলি থেকে আসছে এই জিনিসটা? হ্যাঁ, ফ্যামিলি থেকে আসলে এইগুলা দিকে একটু করা হয়েছে যে করো, সমস্যা নাই, তো তোমার একাডেমিক যদি ঠিক থাকে তুমি এগুলো করো। সো ডাইভার্স ইসিএর মধ্যে আমি ইনভলভ ছিলাম ছোটোবেলায়, বাট 19-11 আসলে এই একাডেমিকের দিকে ফোকাস দিতে গিয়ে অনেক কিছুই কন্টিনিউ করা হয়নি আর কি। সো ওইটা আর কি ছোটোবেলায় ছিল অনেক কিছুই। ওকে, নাইস। ছোটোবেলা থেকে ফিরে আসলাম, একটু বড়োবেলায় যাই। তোমার কেরিয়ার নিয়ে কি প্ল্যান করতেছো, মেজর নিয়ে কি প্ল্যান করতেছো, অ্যান্ড যাওয়ার পরে কি মেজর চেঞ্জ করার কোনো ওয়ে আছে বলে কি মনে হয়, আসতে বলে মনে হয় কিনা? আচ্ছা, সো ইউএসএ অনেক লিবারেল, লাইক মেজর চেঞ্জ করা যায়, 3rd ইয়ার পর্যন্ত চেঞ্জ করা যায়, অ্যাজ ফার অ্যাজ আই নো। ডিক্লেয়ার একদম 3rd ইয়ারে করতে হয়, এবং মেজর চেঞ্জ করা খুব একটা প্যারার বিষয় না। সো খুব ইজিলি চেঞ্জ করা যায়। আর অ্যান্ড হচ্ছে আমার ফিউচার নিয়ে যদি বলি, আমি স্টেম রিলেটেড সাবজেক্টে হচ্ছে ফোকাস করতে চাই, বাট আই এম নট শিওর যে স্টেমের মধ্যে কোন মেজর স্পেসিফিক্যালি, বাট ইয়েস আমি টেকনোলজির মধ্যে থাকতে যেতেছি আর কি, স্পেশালি ইন দ্য এরা অফ এআই অ্যান্ড মেশিন লার্নিং, যেটাই বলো না কেন। এখন টেক্সাস টেকে কি তোমার মেজর ডিসাইডেড নাকি আনডিসাইডেড? হ্যাঁ, আমি ডিসাইডেড। আমি সিএসসি নিয়েছিলাম। সো ফার্স্ট ইয়ারে আই থিঙ্ক ফার্স্ট ইয়ারে সিএস রিলেটেড কোনো কোর্স নাই আর কি। সো ফার্স্ট ইয়ারে বেসিক্যালি হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইঞ্জিনিয়ারিং আর কি, যে টেক্সাস টেকের ওই সায়েন্স রিলেটেড কোনো মেজরে, যে কোনো মেজরে গেলে ওই ক্ষেত্রে আর কি একটা ফান্ডামেন্টাল একটা কোর্স ক্যাটাগরি থাকে ফার্স্ট ইয়ারে। সো সবারই ওটাই করতে হয়। দেন সেকেন্ড ইয়ারে হচ্ছে কোন কনসেন্ট্রেশন আছে আমার, সো ওই অনুযায়ী কোর্স নিতে হয় আর কি। ওকে, সো অ্যাজ ফার অ্যাজ আই নো, তুমি একটা ভালো একটা সময় ধরে চিন্তা করছো যে বেনিংটন কলেজ, এটা হচ্ছে একটা লিবারেল আর্টস কলেজ, এইখানে তোমার এনরোল করবে কিনা। পরে শেষ পর্যন্ত হচ্ছে টেক্সাস টেকই বেছে নিয়েছো, যেটা শুরুতে ছিল টেক্সাস টেক নিয়ে ইন্টারভিউ ফেস করা ছিল তোমার, পরবর্তীতে বেনিংটনের ব্যাপারে জানতে পেরেছো। সো বেনিংটন নিয়ে যখন তুমি চিন্তা করতেছিলা, তখন তো হচ্ছে তোমার একটা মানে কাজ করতো যে ওকে ফাইন, বেনিংটনে তোমার 4 বছরই তো ডিগ্রি, রাইট নাকি 3-2? 4 বছর। ওকে, 4 বছরের ডিগ্রি। সো বেনিংটনে যে 4 বছর, শুরুর দিকে দেখা গেছে কোর্সেও বেশ রিসার্চ ইউনিভার্সিটি থেকে বেশ একটা পার্থক্য আছে। আবার দেখা গেছে তোমার ক্লাসরুমগুলোতেও পড়ানোর স্টাইল থেকে শুরু করে কতজন স্টুডেন্ট থাকবে সব কিছুতে একটা পার্থক্য আছে। মানে ওভারঅল মানে এইগুলো কি তোমার ডিসিশন মেকিংয়ে কোনোভাবে ইম্প্যাক্ট করছে যে একটা লিবারেল আর্টস কলেজ না নিয়ে একটা মানে রিসার্চ ইউনিভার্সিটি বেছে নেওয়ার পেছনে কারণ হিসেবে? ওকে, সো লিবারেল আর্টস কলেজ হচ্ছে স্মল কলেজেস, ওরা হচ্ছে অনেক কম স্টুডেন্টদের নিয়ে ডিল করে, অ্যান্ড হচ্ছে ওরা ফোকাস করে বেশি হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং বা আর্টস অ্যান্ড মানে অ্যাক্টিং অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। সো
এই দিকে ফোকাসটা বেশি থাকে নর্মালি। অ্যাজ ইন লিবারেল আর্টস কলেজে হচ্ছে রিসার্চ বেসড পড়াশোনা এক্সপেক্ট করাটা আসলে বোকামি, কারণ হচ্ছে ওরা ফোকাসই অন্যদিকে। লাইক সো এমন না যে ওখান থেকে আউটকাম ভালো আসে না, যারা হচ্ছে নিজের মতো গুছায় নিতে পারে তারা অবভিয়াসলি ভালো ভালো আউটকাম আসে। বাট জিনিসটা হচ্ছে যে আমার মতে আমি হচ্ছে বেনিংটন কলেজে স্ট্রং কারিকুলাম খুঁজে পাইনি, স্টেম রিলেটেড কোনো কারিকুলাম। ওদের স্ট্রং ছিল হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং আর হচ্ছে এই যে আর্টস হিউম্যানিটিজ এই বিষয়গুলো নিয়ে। অ্যান্ড আমার যদি প্যাশন থাকতো আমি অবভিয়াসলি ওখানেই আমি কমিট করতাম, বাট অ্যাজ মাই প্যাশন ইজ ইন স্টেম রিলেটেড সাবজেক্টস অ্যান্ড স্টেম ফিল্ডস, পরে দেখলাম যে না, আমার যদি আরও অপরচুনিটিস পাইতে চাই সেক্ষেত্রে আমি হচ্ছে টেক্সাস টেকেই আমার চুজ করা হয়েছে আর কি। সো এখন তুমি টেক্সাস টেকে যাচ্ছ, কম্পিউটার সায়েন্স হচ্ছে তোমার আপাতত ডিসাইডেড মেজর এবং এটা চেঞ্জ করার একটা ওয়ে আছে। 4 বছর পর মানে কোনো কিছু কি মাথায় আছে 4 বছর পর ক্যারিয়ার হিসেবে কি করতে যাচ্ছ? জব করবে নাকি বিজনেস করবে নাকি এন্টারপ্রেনার হবে, বা ইউএসএতেই কি মানে হচ্ছে 3 বছর যে থাকার একটা সুযোগ আছে জব করে, ওইটাকে কীভাবে ইউটিলাইজ করার প্ল্যান আছে? সো কি প্ল্যান নিয়ে আগাচ্ছ তাহলে, বা কি প্ল্যান এখন মাথায় ঘুরছে? অনেক প্ল্যানই মাথায় আছে, বাট আলটিমেটলি কি হয় কিছু বলার যায় না আসলে, কারণ হচ্ছে ইউএসএ অনেকটা আনপ্রেডিক্টেবল কারেন্টলি। সো মানে এইসব নিয়ে আলোচনা করাও আসলে জানো না কোথায় কোনটা হচ্ছে ট্রান্সলেট হয়ে যাচ্ছে। সো ওটা নিয়ে বেশি আলোচনা করবো না, বাট হচ্ছে ইউএসএ আনপ্রেডিক্টেবল। সো আমার ইনিশিয়াল প্ল্যান হচ্ছে যে পড়াশোনা করে দেশে ব্যাক করা, আসলে দেশে ব্যাক করে যেটা ইমিগ্রেশনে যাবে তো ভিডিও ওই জন্য আর কি, ইমিগ্রেশনটা পার করুক। সো ইয়াস, মানে দেশে আসে হয়তো যেখানেই বা ইউএসএর ডিগ্রি তো অবভিয়াসলি ভ্যালুয়েবল, যেটাই হোক, স্পেশালি ব্যাচেলার ইন সায়েন্স। সো আই থিঙ্ক ওই ডিগ্রিটা নিয়ে অনেক কিছুই অপরচুনিটিস পরে বের হবে, আইদার আমি অন্য দেশে পারসিউ করতে যাই মাস্টার্স অর পিএইচডি। সো আই থিঙ্ক অপরচুনিটিস উইল ওপেন আপ। হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে ইউএসএর একটা ভালো ইউনিভার্সিটি থেকে ভালো একটা ডিগ্রি নিলে সেটা তুমি পরবর্তীতে অন্য জায়গায়, মানে ইউএসএ তো মাস্টার্স পিএইচডি সুযোগ আছে, অন্য জায়গায় এটা মাস্টার্স পিএইচডি করে এই ডিগ্রিটাকে মানে যদি ভালো কিছু নলেজ এখান থেকে অ্যাকোয়ার করা যায়, সেটা অন্য জায়গায়, অন্য যে কোনো দেশে, ইউরোপ কান্ট্রি হোক বা মিডল ইস্ট হোক, ওইখানেও সেটা পসিবল তোমার ভালো কোনো জব অপরচুনিটি ম্যানেজ করা। ওকে, সো এই যে তোমার মানে এখনও তোমার বয়স 18 হয় নাই, সো তোমার বয়স কত অ্যাকচুয়ালি, 17 নাকি 18? 17 বছর আর 1 মাস আছে। আর 1 মাস আছে, ওকে ভাই। মানে মানে 18 বছরটা হচ্ছে হলো ইউএসএ তে, আমার ইউএসএর মাটিতেই হবে, বাংলাদেশের মাটিতে 18 বছর দেখা যাবে না। ওকে, সো মানে এই যে এত অল্প বয়সে তুমি মানে মোটামুটি বেশ বড় বড় ডিসিশন নিতে হচ্ছে লাইফে, রাইট? মানে ইউএসএ যাওয়া ইটসেলফ আ বিগ ডিসিশন ফর ইউ। মানে ব্যাচেলরে যাওয়া, অনেক মানুষ জানেই না যে ব্যাচেলরে যাওয়া যায়, তুমি সেখানে ব্যাচেলরে প্রায় ফুল টিউশন স্কলারশিপ নিয়ে যাচ্ছ। মানে পার্সোনাল কি কোনো মোটো কাজ করে যে ওকে ফাইন, এই মোটোতে আমি বিশ্বাস করতেছি বা এই আইডিওলজিতে বিশ্বাস করতেছি, বা লাইফকে কি মানে ওইভাবে কোনোভাবে দেখো যে ওকে ফাইন এইটা করবো বা এইটা গোল হিসেবে নিচ্ছি? সো আমি জিনিসটা আমার মেইন মোটোটা হচ্ছে পারসিস্টেন্সি। আমার আসলে লেগে থাকা, আসলে লেগে না থাকলে কিছু হয় না আমার জন্য। আর এই জিনিসটা আমি বুঝতে পারি আফটার ওয়ান ফেইলিওর। ওই ফেইলিওরটা নিয়ে আমি আলোচনা করবো না, বাট হচ্ছে ফেইলিওরটা কোথাও, মানে ফেইলিওরটা কি ভেতরের? না, সেটা ইটস একাডেমিক ফেইলিওর। সো কলেজ নিয়েই, কলেজ হচ্ছে মানে ড্রিম কলেজে ঢুকতে পারিনি। সো এই কারণে একটা এই ড্রিম কলেজের কথা মনে পড়লেই চাক বাদ দিই। হ্যাঁ, সো ওটা আর কি ম্যাটার করে না আসলে। সো ওটা ফেইলিওর হওয়ার পরে আসলে যখন ভিতর থেকে একটা আসলে অন্যরকম জিনিস কাজ করে যে না, কিছু একটা করা দরকার, যে না এই করাপ্ট সিচুয়েশনে আসলে টিকে থাকা অনেকটা কষ্টকর। সো বিদেশে গিয়ে আমার প্রপার এডুকেশনটা আমি নেই। সো তখন থেকে আসলে এই যে পারসিস্টেন্সি কাজ করছে, এবং হচ্ছে ওই একটা ফেলিওর এখন হচ্ছে তোমার মানে এই একটা বড় টার্ন লাইফে। সো ওই ফেলিওরটা ইম্পর্টেন্ট ছিল। এমনিতে তোমার ফ্যামিলি থেকে কেমন পুশ আসছে, বা ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট দিছে এই ব্যাপারে, বা কতটুকু ফ্যামিলি তোমাকে কতটুকু জানানো, মানে কতটুকু তোমাকে ইনফর্ম করছে এইসব বিষয়গুলোতে? আচ্ছা, সো ফ্যামিলি তো অলওয়েজ সাপোর্টিভ ছিল, আর ফাইন্যান্সিয়ালি বলেন, যে কোনোভাবেই বলেন, মেন্টালি বলেন, সব সাপোর্টিভ ছিল। এই জন্যই হচ্ছে আমি এত দূর আসতে পারছি। কারণ হচ্ছে আসলে এই জার্নিটা আসলে অনেক কিছুই লাগে, ফাইন্যান্সিয়াল হেল্প লাগে, মেন্টাল সাপোর্ট লাগে। কারণ হচ্ছে এগুলো না থাকলে আসলে অনেক প্যারা, একলা আসলে এগুলো ম্যানেজ করা খুবই কঠিন। সো আই থিঙ্ক সাপোর্টটা ইম্পর্টেন্ট।